কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ৯, এখনও নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি। মার্চ টু সচিবালয় শুরুর পরপরই বাধা, শিক্ষক পুলিশ মুখোমুখি। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ ডব্লিউএফপি। জুলাই সনদের বাস্তবায়ন না করে সেফ এক্সিট নেই, জানিয়েছেন সার্জিস আলম। এবং দেশের পণ্যমান উন্নত দেশগুলোর সঙ্গে না মেলায় রপ্তানি ব্যাহত হচ্ছে, জানিয়েছেন আহসান খান চৌধুরী। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরও অন্তত ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তাদের স্বজনরা। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। অনেকেই আবার নিখোঁজ স্বজনদের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন। অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে অগ্নি দুর্ঘটনা কবলিত স্থান ও আশপাশের সড়ক। মঙ্গলবার বিকেলে শিয়ালবাড়িতে অগ্নি দুর্ঘটনা কবলিত স্থান ও আশপাশে এমন চিত্র চোখে পড়ে। মালিকের সাথে যোগাযোগ করছি, মালিক বলতেছে যে কেউ মারা যায় নাই, সবাই আছে, কিন্তু ৫ জনের ফোন নাম্বারও বন্ধ, এই লোকও পাইতেছে না। তার সাথে আমার স্বামীও আছে। ঢাকা মেডিকেল, সরতি, ইবনে সিনায়, আপনার এই ইসলামী, এদিকে ছোটখাটো যত হসপিটাল আছে এরা জেনে যাইতে কইতেছে, হয়ে গেছি। কোনো জায়গায় আমার স্বামী নাই, কোনো জায়গায় নেই, এরা কিছুই কইতে পারে না। কথা হয় না, ওই ফোন দিয়েছি, ওই যে আগুন আগুন করে চিল্লাইছে, ওই শেষ। বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরুর পরপরই তা পুলিশের বাধার মুখে পড়েছে। ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে দেওয়া হয়েছে তাদের। মঙ্গলবার বিকেল 4:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষকরা। তবে হাইকোর্টের কাছাকাছি যেতেই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শিক্ষকরা। এদিকে পুলিশ ও শিক্ষকদের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের আর সামনে এগোনোর চেষ্টা করতে নিষেধ করেছে পুলিশ। তাদের সেখানে বসে যাওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করতে শোনা যায়। শিক্ষকরা বলছেন তাদের যৌক্তিক দাবি মেনে নিতে অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ে টালবাহানা শুরু করেছে। তারা সচিবালয়ে যাবেন এবং যতক্ষণ না প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ সেখানে অবস্থান করবেন। প্রয়োজনে সচিবালয়ে ঘেরাও করে হলেও তারা দাবি দাওয়া আদায় করেই ঘরে ফিরবেন। সকাল 12টা পর্যন্ত আমরা এখানে থাকবো। 12টা থেকে আমরা শাহবাগে অবস্থান নিব। আমরা প্রত্যাখ্যান করেছি, আমাদেরকে বলছে বারবার যাওয়ার জন্য। আমরা বলছি এই অপদার্থ শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বলবো না, কারণ যে অপদার্থ শিক্ষা উপদেষ্টা 2 দিন সারা বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী শিক্ষা বঞ্চিত হচ্ছে, তার মুখ দিয়ে একটা কথা বলতে পারে না। যে শিক্ষা উপদেষ্টা আজকে শিক্ষকদেরকে আপনার শহীদ মিনারে খোলা চত্বরে শুয়ে সে জান্নাতি ফ্ল্যাটের মধ্যে, আলিশান ফ্ল্যাটের মধ্যে সে জীবনযাপন করে ঘুমায়, এই উপদেষ্টার সাথে আমরা কোনো মিটিং করবো না। আমাদের সাথে মানে মিডিয়ার কাজটা করতেছি সারাদিন, তারা আমাদেরকে সহযোগিতা করতেছে, আমরাও করতেছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবো। অবশ্যই আশাবাদী, এটা একেবারে ছোট দাবি। সবাই আসছে, যারা আসছে প্রত্যেকে বলছে এটা কোনো দাবিই না। ওরা বলছে যে এটা তো মানে বলা আগে দেওয়ার দরকার ছিল। এই ছোট্ট একটা দাবি, মাত্র 3,000 সাড়ে 3,000 কোটি টাকা, যেখানে দেখেন কয়েক লক্ষ, 8 লক্ষ 9 লক্ষ কোটি টাকার বাজেট, এখানে মাত্র 3,000 কোটি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্লস কাউ। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট এখনও রোম ভিত্তিক জাতিসংঘ সংস্থাটির অগ্রাধিকারের তালিকার শীর্ষে। মঙ্গলবার ইতালির রাজধানী রোমের এক হোটেলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে মূলত রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি এবং বৈশ্বিক ক্ষুধা মোকাবেলায় তহবিল সংগ্রহের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
গার্ল স্কাউট গত 15 মাসে অধ্যাপক ইউনুসের নেতৃত্ব ও বিশেষভাবে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে তার প্রচেষ্টার প্রশংসা করেন। শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ আরএফএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেছেন, দেশের পণ্যের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড বা মান প্রণয়ন করা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটি বিশ্বের অন্য উন্নত দেশগুলোর মানের সঙ্গে মিলছে না, যে কারণে পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। তিনি বাংলাদেশে পণ্য, সেবা বা প্রক্রিয়ার মান নির্ধারণ করা একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে আন্তর্জাতিক মানের পণ্যমান প্রণয়নের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী ও BSTI মহাপরিচালক SM ফেরদৌস প্রমুখ। যত BSTI মানুষগুলো কমিটেড হবেন তত কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং দেশ কিন্তু দ্রুত ভালো করবে। আমি জানি যে আমাদের মহামান্য সরকার, আমাদের জাতীয় সরকার, তারা BSTI এর পিছনে ব্যাপক বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ আমরা কাজে লাগাতে চাই। মালয়েশিয়াতে এক্সপোর্ট করি, জাকির হালাল কিন্তু বাংলাদেশের হালালকে কিন্তু তারা এখনো মানছে না। মই হালাল ইন্দোনেশিয়াতে তারা কিন্তু আমাদের হালালকে মানছে না। সো এখন ফেরদৌস সাহেব, আমরা কাজ করব এবং আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট যেন বাংলাদেশ শুড বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল। ভারতে যখন আমাদের পণ্য সামগ্রী যায়, প্রত্যেকটি বার আমাদের পণ্য সামগ্রীর টেস্টিং হয় এবং যদি আমাদের ল্যাবগুলো যদি আরো ভালোভাবে অ্যাক্রেডিটেশন হয়, আমরা কিন্তু নিবিড়ভাবে কাজ করতে পারবো এবং উত্তর আমরা এগিয়ে যাব। বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে BSTI যেন বিচরণ করে, যা যা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডে বিচরণ করবেনই। যেই স্ট্যান্ডার্ডগুলো নাই, অনুগ্রহপূর্বক তড়িৎ স্ট্যান্ডার্ডগুলো বানিয়ে নেন, যেন আমরা আরো মানসম্পন্ন প্রোডাক্ট যেন আমরা আমাদের ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি। ফুড স্ট্যান্ডার্ড বলেন, ইলেকট্রনিক স্ট্যান্ডার্ড বলেন, আগামী দিনে বাতি স্ট্যান্ডার্ড বলেন, মোটরসাইকেল টায়ার স্ট্যান্ডার্ড বলেন, হেলমেটের স্ট্যান্ডার্ড বলেন, সব কিন্তু ইভলভ করে, সব কিন্তু চেঞ্জ হয়, সব কিন্তু এগিয়ে যায়। আজকে যেটা ঠিক, কালকে সেটা নাও ঠিক থাকতে পারে। সো আমি চেষ্টা করবো আপনাদের একত্রে কাজের মাধ্যমে, আমি মনে করি বাংলাদেশ আরো সুন্দর বাংলাদেশ আকারে এগিয়ে যাবে। 5 দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। এ সময় কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে, সংশোধন না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে সকালে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগরীর নেতাকর্মীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের ষষ্ঠ ভাষা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিহার ছাড়া এদেশের জনগণ মেনে নেবে না। যেই দিনের মাধ্যমে ওই কারাগারের শৃঙ্খল ভেঙে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেয়েছেন, সেই দিনের আইনি ভিত্তি রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের ইতিহাসে একটি গণভোট হয়েছিল 21 দিনে, আর একটি গণভোট হয়েছিল মাত্র 17 দিনে, এবং 17 দিন 21 দিনের নির্বাচনের গণভোটে আজ পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলেনি। প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ইলেকশন কমিশনকে বলে আসছি যে এই নির্বাচনে 1 মাসের ভিতরে গণভোট করা সম্ভব। যদি আজকে হচ্ছে অক্টোবরের 14, নভেম্বরের 15 যদি গণভোট হয়, নির্বাচন যদি ফেব্রুয়ারির 16 তারিখ হয়, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 2.5 মাস আমাদের হাতে থাকে।
একটি নির্বাচন আগে থেকে প্রস্তুতি চলছে, আরামের পরে আরেকটি নির্বাচন, এখানে ভেজালের কিছু নাই। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জুলাই সনদের বাস্তবায়ন না করে কারো সেফ এক্সিটে নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে এনসিপির নেত্রকোনা জেলার সাংগঠনিক সমন্বয় সভায় এ কথা জানান তিনি। শহরের বড় বাজার এলাকায় সালথি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জেলা এবং উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এখানে যদি বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান আমরা একটা রায় এবং কার্যকারিতা দেখতে পাই, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির আলাদা করে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এমন হয় যে এই বিষয়গুলো অর্থাৎ জুলাই সনদের আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া, এরপরে হচ্ছে এই যে আমাদের বিচারিক যে প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি, এই বিষয়গুলো যদি পিছিয়ে যায়, প্যারালালি এটা নির্বাচনের উপরে প্রভাব ফেলবে এবং নির্বাচনে পিছিয়ে যেতে পারে। সো আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের কাছে আহ্বান করব যে এনসিপি নির্বাচন পিছানোর এই মানসিকতা ধারণ করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা হয়। রাকসু নির্বাচনে 17টি কেন্দ্রের প্রতিটিতে 6 রঙের ব্যালট বাক্স থাকবে। 6টি ব্যালটে ভোট দিতে হবে। একজন ভোটারকে ভোট দিতে হবে মোট 43টি। নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট রঙের ব্যালট বাক্সে নির্দিষ্ট ব্যালটে ফেলতে হবে। দ্রুত ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করতে ভিন্ন ভিন্ন রঙের ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। এরই মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করছেন নির্বাচন কমিশন। চলছে কেন্দ্রে কেন্দ্রে বুথ স্থাপনের কাজ। সার্বিক অবস্থা পর্যবেক্ষণে থাকছে 100 সিসি ক্যামেরা। রাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে রাকসু নির্বাচনে 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। ছাত্রদল ও শিবির সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমাদের নির্বাচনী প্রস্তুতি একদম শেষ মুহূর্তে এবং কিছু কিছু বিষয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একটি বিষয়ে এখনো একটু বাকি আছে, সেটা হলো যে ভোট গ্রহণের যে বুথগুলো সেগুলো নির্মাণ চলছে। কারণ এতদিন ক্লাস পরীক্ষা ছিল, গতকাল কয়েকটা বিল্ডিংয়ে হয়েছে, 2টো বিল্ডিংয়ে। আজকে 4টার পরে পুরাদমে শুরু হবে এবং কালকে সারাদিনে সন্ধ্যার পূর্বেই আমাদের সমস্ত বুথগুলো সেন্টারগুলো তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের অন্যান্য সব প্রস্তুতি 17টা কেন্দ্রে আমাদের যে ভোট গ্রহণ হবে, ব্যালট বাক্স থাকবে প্রতিটা কেন্দ্রে 6টি ব্যালট বাক্স থাকবে এবং 6টি রঙের এবং 6টি ব্যালট পেপারে প্রত্যেকটা যে ভোটার ভোট দিবেন এবং নির্দিষ্ট যে কালার সেই কালারের বক্সে সেটা ফেলবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নতুন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। কাঠ, আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেট আমদানির ওপর আরোপিত এই শুল্কে যুক্তরাষ্ট্রে গৃহ নির্মাণ ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ইতিমধ্যেই চ্যালেঞ্জপূর্ণ হাউজিং মার্কেটকে আরও চাপে ফেলবে। হাউজিং মার্কেট জানিয়েছে দেশের শিল্প খাতকে সহায়তা করা ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব শুল্ক আরোপ করা হয়েছে। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসার পর থেকে ধারাবাহিকভাবে আরোপ করা খাত ভিত্তিক শুল্কের অংশ। সর্বশেষ ঘোষণায় নরম কাঠ বা সফটউড আমদানির ওপর 10% শুল্ক কার্যকর হয়েছে। কিছু আসবাবপত্র ও রান্নাঘরের ক্যাবিনেটের ক্ষেত্রে প্রাথমিক শুল্ক 25% নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে আমদানিকৃত আসবাবপত্রের শুল্ক হার 30% উন্নীত হবে। একই সময়ে ক্যাবিনেট ও ভ্যানিটি পণ্যের শুল্ক 50% পৌঁছাবে। তবে যুক্তরাজ্যের কাঠ পণ্যের ওপর শুল্ক 10% বেশি হবে না। ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের ক্ষেত্রে সর্বোচ্চ 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে। 3 দেশই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতায় পৌঁছে কঠোর শুল্ক এড়াতে সক্ষম হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি চলতি সপ্তাহের শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মূল বিষয়ে থাকবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করার উপায়। জেলেনস্কি জানান ওয়াশিংটনে তিনি সেখানে অবস্থানরত ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন, যারা বর্তমানে মার্কিন রাজনীতিক ও কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক করছে। তিনি আশা করছেন শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এক সংক্ষিপ্ত বিরতির সময় তিনি বলেন, এটি হবে জেলেনস্কির চলতি বছরের জানুয়ারির পর থেকে তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত নয়, এখনও নিখোঁজ অনেকে, স্বজনদের আহাজারি। মার্চ টু সচিবালয় শুরুর পরপরই বাধা, শিক্ষক পুলিশ মুখোমুখি। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ WFP। জুলাই সনদের বাস্তবায়ন না করে সেফ এক্সিট নেই, জানিয়েছেন সার্জিস আলম। এবং দেশের পণ্যমান উন্নত দেশগুলোর সঙ্গে না মেলায় রপ্তানি ব্যাহত হচ্ছে, জানিয়েছেন আহসান খান চৌধুরী। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।